প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবার দৃষ্টিভঙ্গি এক নয়, সবার মতামত এক নয়। ও আমি নেতাদেরকে নিয়ে একটি শ্রেণীবিন্যাসও বলবো না, সবাই প্রায় সেম সেম একই মাপের 6 ভাগে ভাগ করেছি বা খুঁজে পেয়েছি। আপনার দৃষ্টিতে হয়তো আরও বেশি আছে বা কম হতে পারে, কিন্তু আমি আমার 6টা দৃষ্টিকোণ থেকে নেতা কারা এদেরকে নির্বাচন করার চেষ্টা করেছি। আজকে আমি এই 6 প্রকার নেতাকে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। 6 প্রকার নেতা হলো: 1 নম্বর ক্যাডার নেতা, 2 নম্বর ক্রেতা নেতা, 3 নম্বর দলের নেতা, 4 নম্বর পোষ্য নেতা, 5 নাম্বার কোটার নেতা, আর 6 নম্বরে থাকবে হচ্ছে ভোটার নেতা। তো আমরা প্রথমে শুরু করি ক্যাডার নেতা দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই এখনও ক্যাডার ভিত্তিক নেতাদের আবির্ভাব যেমন ঘটেছিল, প্রভাব এখনও তাদেরই বেশি। ক্যাডার ভিত্তিক নেতা তাদেরকে আমি বলছি যারা অস্ত্রের মাধ্যমে অস্ত্র প্রদর্শন করে নিজেদেরকে অনেক ক্ষমতাশালী করে তুলেছিল, জনগণের ভয় ভীতি দেখিয়ে, জনগণের উপর অত্যাচার চালিয়ে নিজেদেরকে এক ধরনের নেতার রূপে, সন্ত্রাসী নেতার রূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন এবং এই সন্ত্রাসী নেতাদেরকে দলের প্রয়োজনে দলগুলো ওদেরকে রাজনীতিতে ঢুকিয়ে নিয়েছে। যেমন এটা শুরু হয়েছে 1972 সালের দিকেই। 1972 সালের দিকে তাকালে যখন দেখেন স্বাধীনতা যুদ্ধর পরেই বা 16ই ডিসেম্বরের পরেই ভারত যখন বাংলাদেশে আগ্রাসন তৈরি করে, বাংলাদেশের সম্পদ অস্ত্র লুট করে, কলকারখানা লুট করে ভারতালারা নিয়ে যাচ্ছিল, তখন ওই অবস্থায় বাধা দিতে তৈরি হয় জাসদের। এবং এই জাসদের ছত্র ছায়ায়, যদিও জাসদের লক্ষ্য ছিল ভালো, কিন্তু জাসদের ভিতরে অনেক অস্ত্রধারী মুক্তিযোদ্ধারা, যাদের কাছে অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, এরা এই জাসদের ছত্র ছায়ায় নিজেদেরকে একটি সন্ত্রাসী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে গেছে। এ নিয়ে অনেক হতাহত হয়েছে, অনেক লোক মারা গেছে। ওই জাতীয় রক্ষী বাহিনীর মতোই রক্ষী বাহিনী এদেরকে মেরেছে বা এরাও রক্ষী বাহিনীর উপরে আতর্কিত হামলা চালিয়েছে। ওই সময় কিছু নেতা, যেমন জিনেদার মোস্তফা ছিল, আমি কাছাকাছি জেলাগুলোর নাম বলি, জাসদের থেকে, এবং এখনও এদের সাঙ্গপাঙ্গরা আশপাশ জেলাগুলোতে প্রতিষ্ঠিত, যেমন কুষ্টিয়ার ইনু, এরা ওই সময়কার অস্ত্রধারী ক্যাডার। পরবর্তীতে এরা রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায়। এ ধরনের সারা দেশেই সন্ত্রাসী ক্যাডার ভিত্তিক, যেমন শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান, বা চট্টগ্রামের ওদিকে আনোয়ার এমপি আনোয়ার ছিল, যেমন যারা ব্যাংক লুট করেছিল। এটা শেখ রাও যেমন সন্ত্রাসী কায়দায় নিজেদেরকে নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল। আমি এদেরকে 2 দলেই আছে, আওয়ামী লীগেও আছে, বিএনপিও আছে, এদেরকে আমি ফেলেছি ক্যাডার ভিত্তিক নেতা। এটা ক্যাডারের থেকে নেতায় রূপান্তরিত হয়েছে। তারপরে আসবো হলো আমি ক্রেতা নেতা। ক্রেতা নেতা কারা? ক্রেতা নেতা হচ্ছে যাদের মিল ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, অনেক লোকজন এদের আয়ত্তে থাকে, চাকরি বাকরি করে, অনেক অবৈধ সম্পদেরা এই টাকার জোরে ক্ষমতায় কুস্তিগত করে রেখেছে। কিন্তু এরা লক্ষ্য করলো যে আমরা যখন রাস্তা দিয়ে যাই, ট্রাফিক আমাদের সেলুট দেয় না, যখন বাইরে যাই জনগণ আমাদেরকে চেনেও না, আমাদের কোনো আলাদাভাবে সম্মানই করে না, গার্ড অফ অনার দেয় না, সার্কিট হাউসে আমাদের কোনো ভিআইপি লাউঞ্জ পাই না, আমরা বিমান এয়ারপোর্টে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হয় না, শুধু রাজনৈতিক নেতাদেরকে চিহ্নিত করা হয়। তখন এরা 50 কোটি বলেন বা তার বেশি বলেন, যে কোনো দলের দলীয় ফান্ডে চাঁদা জমা দেয়, দিয়ে এরা দলের ভালো একটা পদ নেয় এবং দল এদেরকে আরও চাপে রাখার জন্য বলে, আপনি তো রাজনীতি করেন না, আপনার টাকা আছে তাই কি আপনি তো এমপি হতে পারবেন না। বলে যে আমার সদস্য করেন, আপনার মার্কাটা দিয়ে আমার এলাকায় পাঠান, জিতিয়ে আসার জন্য আমি দেখব। আর জেলা শহরের ভিতরে এক ধরনের হায়না কুকুর বসে থাকে, এদেরকে বেশি না 30-40 লাখ টাকা
অথবা কোটিখানেক টাকা দিলেই এরা ওই থানাগুলোতে নেতাদের হাতে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা ছিটিয়ে দিলেই বাস, এরা এবার আপনার পিছনে মাইক্রো ভাড়া করে ছোটা শুরু করবে, মোটর সাইকেল দিয়ে ভাড়া শুরু করবে। ভোটের সময় কেন্দ্রগুলোতে কিছু না 10-15,000, 20,000 টাকা দিলে হয়ে গেল। এবার তো অমুকের ভাই একেবারে পুরা জেলা কাঁপাই ফেলাই দিছে, এমপি হয়ে চলে গেল। ক্রেতা এরা হচ্ছে জনসাধারণের কাছ থেকে কিনে নেয়। এদের অবস্থান, সম্মান বা পদ টদ, এমপি হওয়ার এগুলো কিনে নিয়ে এরা এক ধরনের নেতা সাজায়। আর এক ধরনের 3 নাম্বার হচ্ছে আমি বলবো দলের নেতা। এরাও জনগণের সাথে এদের কোনো সম্পৃক্ততা থাকে না, যার যার ক্ষেত্রে। যেমন মমতাজ বলেন, যেমন নায়ক ফেরদৌস বলেন, হিরো আলম বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, এ ধরনের আরও অনেকেই আছে, কয়েকজনের নাম বললাম, অনেকেই আছে যারা স্ব ক্ষেত্রে অবদান রেখে এরা ব্যাপকভাবে দেশে বা আন্তর্জাতিকভাবে নিজেদেরকে বেশ পরিচিত করে তুলে ধরেছে। এখন দলগুলো চিন্তা করে যে এদেরকে যদি আমার দলে এনে আমার দলে ব্যবহার করি, আমার দল আরেকটু ব্যাপকভাবে প্রসারিত হবে এবং এদের অর্জিত যে খ্যাতি আমার দলে এটা প্রয়োগ করে দলকে আরেকটু শক্তিশালী হবে। তখন এরা যেভাবে হোক, চাপে ফেলে হোক, সালমান এফ রহমানরা যেরকম আসছে, চাপে ফেলে হোক, বিপদে ফেলে হোক, লোভ দেখাইয়ে হোক, বিভিন্ন কায়দায় ফেলে এদেরকে দলে নিয়ে আসে যা ইচ্ছা, যেখানে ইচ্ছা, বাংলাদেশের যে জায়গায় ইচ্ছা, এদের দুর্বল কোনো নেতা থাকলে সেই সব জায়গা থেকে এমপি করে তুলে নিয়ে যায় এরা। এইগুলোকে আমি বলেছি এরা হলো দলের নেতা, জনগণের নেতা নয়। এইবার আসেন পোষ্য নেতা। পোষ্য নেতা একটা ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত নিকৃষ্ট এবং ভয়ঙ্কর জিনিস। লুভি, মানে এটা পারিবারিক, এখন যেটা বলতেছে পারিবারিক হিসাবে দল হলে এটা রাজতন্ত্রের মতো পারিবারিক বংশ পরম্পরায় ক্ষমতা ধরে রাখার যে চেষ্টা করা হচ্ছে, আমি এটাকে পোষ্য নেতা বলি। যেমন আপনারা যদি দেখেন বিগত দিনের স্বৈরশাসক শেখ হাসিনা একজন পোষ্যকুটার নেত্রী, বাপের জায়গা, বাপ মারা গেছে, তার স্থলাভিষিক্ত হলেন। এবং আপনি যদি দেখেন যে এই শেখ পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের ভিতরে প্রায় 50টি আসন ছিল। নিক্সন থেকে শুরু করে তাপস, বরিশালের সেন্নিয়া বাত্রা এবং শেখদের আর এক গোষ্ঠী খুলনায়, এদের ছেলে, বাপ, নাতি, পুতি দিয়ে খালাতো ভাই, ফুফাতো ভাই, শেখ হাসিনার 14 গোষ্ঠী যে যেখানে বিন্দুমাত্র কোনো নেতা মেতা কোনো কিছু নেই, শুধু ওই পরিবারের জায়গাগুলো এরা বিভিন্ন পদ। তাপসের আর এক ভাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল, বা এই ধরনের এদের পরিবারের মেয়েগুলা এরা। এবং আপনি যদি আরেকটু লক্ষ্য করেন, আমাদের যে মাগুরাতে যেমন আসাদ সাহেব এমপি ছিল, তার ছেলে এখন এমপি, সাবেক এমপি শেখর। এবং শেখর যখন থাকবে না, তার ছেলে, এই যে বংশ পরম্পরায়, অর্থাৎ পোষ্যকোটা, যাদের ঘরের নেতা শুধু তারাই, অন্য বাইরের থেকে আর কেউ ঢুকতে পারবে না। বাইরে সব কুকুর, শিয়াল, অন্য কোনো কিছু ডোমেস্টিক অ্যানিম্যাল, কিন্তু এই সাধারণ জনগণ এইগুলোর ভিতরে ঢোকে না। নেতার ঘরের থেকে নেতা হইতে হবে এবং সেটা মাজার হিসাবে মনে করে সেই নেতার বাড়িতে সারাদিন যে কপাল ঠেকবে। এরা এদের অস্তিত্বই ভুলে গেছে যে এটা সে দেশের নাগরিক। এই অস্তিত্বটুকু তারা ভুলে যেয়ে এই পোষ্যকুটার নেতাদের পায় কপাল ঠেকায় এরা বেশি। 4 নাম্বারটা গেল। 5 নাম্বারে আসি কোটার নেতা। কোটার নেতা কি? বিগত দিনে আপনারা সবাই, আমি যতটুকুন গল্প শুনি, সুরঞ্জিত সেনগুপ্ত কোটার নেতা ছিলেন। অর্থাৎ কি, দেশের সংখ্যালঘু কিছু সম্প্রদায় থেকে তাদেরকে কেউ না কেউ কাউকে রাখতে হয় প্রতিনিধিত্ব করার জন্য, কারণ ওদের যেন আলাদাভাবে ওরা কোনো কিছু না করে বসে, না একটি শক্তিতে পরিগণিত বা গোষ্ঠী হিসাবে কোনো একটি শক্তিশালী সংগঠন না হয়ে ওঠে। এই জন্য পোষ্যকুটার একজনকে নিয়ে এসে তাকে কিছু দিয়ে দেখাইয়ে, গাড়ি টাড়ি দিয়ে তাদেরকে নিবৃত্ত রাখার, ঠান্ডা রাখার জন্য একজন মুখপাত্র তৈরি করে দলের ভিতরে রাখা হয়। এখন পরবর্তীতে সুরঞ্জিত সেনগুপ্ত তো একেবারে তার ছেলে পর্যন্ত কি অবস্থায় নিকৃষ্ট, যেভাবে ওই যে সেই
আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এরা তো সেই গোষ্ঠীটাকে ওরা সেই আগুনেই নিক্ষিপ্ত করে দিয়েছে। ওদের তার খ্যাতি যষ্টক যখন শেষ, তার ব্যবহার করা শেষ, আখের ছুবড়ার মতো ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা যতটুকু জানলাম তার পরিস্থিতিতে স্থান পেল বীরেন শিকদার মাগুরার। মানে এরা হলো আপনার কুটার নেতা। বিএনপিতেও আছে, যেমন নেতাইরাই চৌধুরী আছে কুটার নেতা, গয়েশ্বর রায় ঢাকাতে আছে, তিনি কতটুকু নেতা এলাকার লোকজন বলতে পারবেন, কিন্তু তার পুত্রবধূ বা নেতাই রায়ের মেয়ে নিপুণ রায়চৌধুরী বা নেতার ছেলে দেবাশিস, এই যে এরা কুটার নেতা থেকে এখন পোষ্য নেতায় পরিণত হচ্ছে। কুটার নেতায় নেতা হয়ে এদের বংশধররা এখন আবার পোষ্য নেতায় পরিণত হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এই নেতাগুলো এখন সর্বশেষ যে নেতাটা আমি বলবো, বলেছিলাম যে ভোটার নেতা, সেন্সিটিভ একটি জায়গা, এবং এই নেতা খুব বিরল। আপনি সোহরাওয়ার্দীর কথা যদি আনেন বা একে ফজলুল হক তারকে যদি আনেন, এখানে ভাসানীকে আপনি যদি অন্তর্ভুক্ত করতে পারেন, আর একজন আমার দৃষ্টিতে যেটা আমি খুঁজে পেয়েছি, আমার খুব কম বুদ্ধিতে আমি খুঁজে পেয়েছি, শহীদ রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় নেতা জিয়াউর রহমান সাহেবকে পেয়েছি, ভোটের নেতা। শেখ মুজিব কখনো ভোটের নেতা না। শেখ মুজিব হচ্ছে ক্যাডার ভিত্তিক নেতা, সন্ত্রাসী কায়দায় দলের থেকে দল রূপান্তর করে করে দলের লোকজন বহিষ্কার করে নিজের আয়ত্তে নিয়ে এসে নেতা হয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী স্বঘোষিত উনি ছিলেন প্রাদেশিক সরকারের এমপি, কিন্তু স্বাধীন বাংলাদেশের কোনো কিছুই ছিলেন না উনি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর উনি কোনো কিছুই ছিলেন না, কিন্তু দলীয়ভাবে তিনি ক্ষমতা কেড়ে নেন কৌশলে, সন্ত্রাসী কায়দায়। ওই এটা ক্যাডার ভিত্তিক নেতাই বলেন, নিয়ে উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন জনগণের ভোটে না, কোনো ধরনের জনগণের কোনো ভোটে উনি নেতা নির্বাচিত হননি স্বাধীন দেশের। অতএব উনি ভোটের নেতা না, উনি ক্যাডার ভিত্তিক নেতা। আমি তার জন্য এই জন্য তাকে প্রশ্নই ওঠে না তার নাম এর ভিতরে নিয়ে আসার। হয়তো কেউ বলতে পারতেন, এই জন্যে আমি সেই ব্যাখ্যাটুকু দিয়ে রাখলাম। তো তারপরে আর ভোটের নেতা সূক্ষ্ম তো অন্তর্বর্তীকালীন যে এগুলো হলো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সেখানে আমরা ম্যাডাম খালেদা জিয়াকে দেখেছিলাম ভোটের নেতা হতে। তারপরে যাইয়ে শেখ হাসিনা যেভাবে ৮ মঈন ফখরুল সরকারের মাধ্যমে যেভাবে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, তারপরে আর কেউ ভোটে আর হয়ে আসেনি। ওনারা সিলেকশন ভিত্তিক ছিলেন, এবং পরবর্তী ১৩, ১৮ বা ২৪ এগুলো তো রাতের ভোট, দিনের ভোট, সে অন্য অনেক কথা আছে, ওগুলো নিয়ে বিতর্ক আছে, সেগুলো আপনারা ভালো জানেন। তো আমি এই ৬ প্রকার নেতার বিশ্লেষণ আমি খুঁজে পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা মিলিয়ে দেখবেন যে এই নেতাগুলো প্রকৃতপক্ষে আমি যেটা বললাম এর বাইরে কি বাংলাদেশে কোনো ভোটের নেতা তৈরি হয়েছে কিনা, এবং নিরপেক্ষ ভোট হলে কোনো প্রতীক ছাড়া নিরপেক্ষভাবে যদি ভোট হয়, আপনার এলাকায় কোনো নেতা কি ভোটের নেতা হয়ে নির্বাচিত হতে পারবেন কিনা। দলের ব্যানার বাদ দিতে হবে, দলীয় ব্যানার বাদ দিতে হবে। ওই যে টাকা ছাড়ানো বললাম, ক্যাডার ভিত্তিক নেতা, এই অস্ত্রধারী নেতার বাইরে, অস্ত্রধারী নেতারা চিহ্নিত এলাকায়, যার যার এলাকায়, এই নেতার বাদ দেন। ক্রেতা নেতা যেটা আমি বলছি, টাকা দিয়ে যারা নমিনেশন কিনে নিয়ে আসে, সেই নেতাটা বাদ দেন। পোষ্য নেতা, বংশ পরম্পরায় যারা নেতা, সেই নেতাটাকে আপনি বাদ দেন। কুটার নেতা, কুটা ভিত্তিক, এই ধর্মীয় অনুভূতি বা সংখ্যা লঘিষ্ঠ বলেন, যে সংখ্যালঘু বলেন বলে যারা নেতা হয়েছেন, এই নেতার বাইরে এসে বা দলের নেতা, দল যাদেরকে ওই যে বললাম নমিনেশন দিয়ে এলাকায় পাঠাই দেয়, এবং এলাকায় দলের যারা আছেন কুকুর শিয়াল দলের নেতা পদ পদবি দিয়ে বসেই রাখছেন, তাদেরকে ৫০ লাখ ৬০ লাখ ১ কোটি টাকা দিল, দেন তোরা ভাগ বাটোয়ারা করে নে, এই লোকরে নির্বাচন করে কেন দেবে, টাকা কিন্তু ওই লোকের দিয়েই দেয়, ওই লোকই দেয়। এই সব নেতা বাদ দিয়ে
আপনাদের দৃষ্টিতে, সরল দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে আপনার মনের মতো ভোট দেওয়ার মতো ভোটার নেতা কে বা কতজন আছেন? সংস্কারের পথে চলুক, সরকার তৈরির অবকাঠামোগত আইন, বিচার বিভাগ, প্রশাসন সমস্ত জায়গায় সংস্কার হোক। আর আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা তৃণমূলে যারা ভোটার নাগরিক, আসুন আমরা নাগরিক হতে চেষ্টা করি এবং এই সব দৃষ্টিকোণ থেকে নেতাদেরকে বিভাজন করতে চেষ্টা করি। সরিয়ে এসে আমাদের নেতা, আমাদের ভোটের নেতা, সেইগুলো নির্বাচন করতে শিখি। সৎ সাহস নিয়ে সেই প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচন করার জন্য সৎ সাহস নিয়ে নাগরিক, দেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি আমার যে নাগরিক শক্তি, আমার যে নাগরিক ক্ষমতা, আমার যে নাগরিক সরকার গঠনের যে স্বাধীনতা, এটাকে উপভোগ করি। তাহলেই দেশ স্বাধীন হবে এবং সংস্কার যেটা, সেটা প্রকৃতপক্ষে সেই সংস্কার জাতির উপরে পূর্ণ ধারায় তার যে মূল, জাতিকে উন্নত করার মানবিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, বাক স্বাধীনতার দিক থেকে, ব্যক্তি স্বাধীনতার দিক থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতার ভোগকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন সম্পূর্ণ উপভোগ করার সুযোগ করে দিয়ে যায়, পথ তৈরি করে দিয়ে যায়। অতএব আমাদের ভিতরে প্রত্যেকটা নাগরিকেরই উচিত আমাদের নিজেদের ভিতরে সংস্কার নিয়ে আসা। অর্থাৎ নেতা নির্বাচন করে আমরা আমাদের কাদের দ্বারা সরকার গঠন করে কাদের দ্বারা আমরা পরিচালিত হব, এই জায়গাটাকে খোলসমুক্ত করতে হবে। দলের বাইরে যেতে হবে, নেতার বাইরে যাইতে হবে, নেতৃত্বের বাইরে যেতে হবে, সম্পূর্ণ স্বাধীন হইতে হবে। সম্পূর্ণ স্বাধীন হয়ে নিজেকে সুপুরুষ হিসাবে, দক্ষ নাগরিক হিসাবে, দক্ষ ভোটার হিসাবে আমাকে আমার স্বাধীন চেতা ক্ষমতা প্রয়োগ করার সুযোগ তৈরি করে নিতে হবে আমাকেই। আর আমাকে তৈরি করতে হলে এই সব ছত্র ছায়া থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আসুন সুযোগ্য নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে দেশকে শক্তিশালী করে তুলি, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জ্ঞাপন করি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।